আসসালামু আলাইকুম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গত 10 মাসে 11 বার বিদেশ সফর করেছেন এবং এই সফরগুলোর প্রায় সবকটি কোনো না কোনো ভাবে বিতর্কিত হয়েছে। কেন এই বিতর্কগুলো সৃষ্টি হচ্ছে, কারা সৃষ্টি করছে? তিনি যে যুক্তরাজ্য সফরে রয়েছেন এই মুহূর্তে, সেই যুক্তরাজ্য সফরকে কেন্দ্র করেও একাধিক ইস্যুতে লঙ্কা কাণ্ড ঘটে গেছে। সর্বশেষ যে বিষয়টি জানা গেছে যে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে তার বৈঠক হচ্ছে না, বা কিয়ার স্টারমার তার সঙ্গে সাক্ষাতে বসছেন না। অথচ শুরু থেকেই সরকারের পক্ষ থেকে, মানে ডক্টর ইউনূস সরকারের পক্ষ থেকে বেশ ঢাকঢোল পেটানো হচ্ছিল এটি একটি সরকারি সফর, বাংলাদেশ যুক্তরাজ্য সম্পর্কে অনন্য উচ্চতায় নিয়ে যাবে, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে তার বৈঠক হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে কিয়ার স্টারমার এই মুহূর্তে কানাডা সফরে রয়েছেন। সেখানে তিনি কানাডার নতুন যে প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বৈঠক করবেন এবং পরবর্তীতে এটি হবে 14 তারিখে, আর 15 থেকে 17 জুন G7 সম্মেলন, সেখানে তো তিনি খুব স্বাভাবিকভাবেই উপস্থিত থাকবেন, এই সম্মেলনে যোগ দিবেন। আবার আমাদের প্রধান উপদেষ্টা ফিরবেন 14 জুন, অর্থাৎ কোনোভাবেই এই বৈঠক হচ্ছে না, অন্তত এটুকু বলা যেতে পারে এখনো পর্যন্ত যা মনে হচ্ছে। এখন এই যে বৈঠক হচ্ছে না বা সাক্ষাৎ হচ্ছে না, সেই সম্পর্কে মঙ্গলবার যুক্তরাজ্যে একটি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম কি বললেন, কথাগুলো একটু ভালো করে শুনবেন। তিনি বলছেন, আমরা যেটা জানতে পারছি যে উনি সম্ভবত, মানে ব্রিটেনের প্রধানমন্ত্রী, উনি সম্ভবত কানাডায় আছেন, কানাডা ভিজিট করছেন। ব্রিটিশ এক পার্লামেন্টারি এমপি এসেছিলেন আজকে, উনি জানালেন যে উনি কানাডায় আছেন। এরপরও চেষ্টা করা হচ্ছে সময় এবং শিডিউল ম্যাচ করলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হতে পারে। এই যে শব্দগুলো, এই যে বাক্যগুলো আমাদের জন্য কতটা অপমানজনক, কতটা অবমাননাকর। হচ্ছে না, হবে না, সেটা ভিন্ন জিনিস, তার নর্মাল ব্যাখ্যা দেওয়া যেতে পারে। কিন্তু এই যে অনেক কিছু হাইড করতে গিয়ে যে আপত্তিকর বিষয়গুলো বেরিয়ে আসে, তিনি বললেন কি সম্ভবত উনি কানাডায় আছেন, এটা সরকারি সফর। বাংলাদেশের সরকারের প্রধান গেছেন যুক্তরাজ্য সফরে, এখানে সম্ভবত, বোধ হয়, হতে পারে, এই শব্দগুলো কেন আসবে? আর যে দেশ সফরে গেছেন সেই দেশের প্রধানমন্ত্রী কোথায় আছেন উনি নিশ্চিত নন। আবার কি বলছেন, এক পার্লামেন্টারি এমপি এসেছিলেন, তিনি বললেন। যদি এটি সরকারি সফর হয়ে থাকে, একজন পার্লামেন্টারিয়ান বা একজন এমপির কাছ থেকে কেন এই তথ্য জানতে হবে? এটা তো সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে এটি সরকারি সফর। কেন এইভাবে আগ বাড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিশাল উচ্চতায় উঠাতে গিয়ে আবার ঠপাস করে একবারে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে, বা তিনি নিজে মাটির সাথে মিশে যাচ্ছেন? কতটা অকূটনৈতিক সুলভ এই শব্দগুলো, এই আচরণগুলো। ব্রিটেনের এই মুহূর্তের অন্যতম একজন রাজনৈতিক বিশ্লেষক ক্রিস ব্ল্যাকবার্ন, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্য সফরের আগেই একটি আর্টিকেল লিখেছেন, মন্তব্য প্রতিবেদন লিখেছেন। সেখানে কিয়ার স্টারমার যাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ না করেন, কোনো ধরনের বৈঠকে না বসেন, সেই বিষয়ে তিনি নানান ধরনের যুক্তি বিশ্লেষণ ধরে আহ্বান জানিয়েছেন যেন তার সাথে কোনো বৈঠক না হয়। এবং তিনি যে কারণগুলো উপস্থাপন করেছেন, এটি কি ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাক্ষাতের মূল কারণ আমরা জানি না, তবে এই ধরনের একটি মন্তব্য প্রতিবেদন লেখা হয়েছে। আমি অংশ বিশেষ আপনাদের বলছি, মূল অংশটা। তিনি বলছেন, যখন একজন রাজনৈতিক নেতা বা সরকার বা রাষ্ট্রপ্রধান অন্য কোন রাষ্ট্রের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের সঙ্গে বৈঠকে বসেন, এটা কেবল দ্বিপাক্ষিক কোনো সম্পর্কের জায়গা থেকে নয়, বরং শাসন ব্যবস্থার ভিত্তি হিসেবে ব্যবহৃত মূল্যবোধ এবং নীতি সম্পর্কেও একটি
স্পষ্ট বার্তা দেয়। এখন বার্তাটা কি? তিনি বলছেন যে সম্ভবত ইউনূসের তত্ত্বাবধানে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা হলো ভিন্ন মতের কণ্ঠ রোধ করা, মানে শুধু এটিই নয়, এটি চরমপন্থার নীরব আলিঙ্গন। একসময় বাংলাদেশের রাজনীতির প্রান্তে ঠেলে দেওয়া ইসলামপন্থী কট্টরপন্থীরা এখন শক্তির সাথে পুনরায়, মানে পূর্ণমাত্রার শক্তির সাথে পুনরায় আবির্ভূত হচ্ছে। আপনারা জানেন যে নিউ ইয়র্ক টাইমস বাংলাদেশে যে মৌলবাদদের উত্থানের একটি উর্বর ভূমিতে পরিণত হয়েছে বা সুযোগ তৈরি হয়েছে এই দেশে, সেটি সম্পর্কে একটি প্রতিবেদন দেওয়া হয়েছে, যথেষ্ট সাড়া ফেলেছিল বাংলাদেশে এবং আন্তর্জাতিক বিভিন্ন অঙ্গনে। তিনি বলছেন নিউ ইয়র্ক টাইমসের সেই প্রতিবেদনের রেফারেন্স দিয়ে, এই প্রতিবেদন অনুসারে এই গোষ্ঠীগুলো কঠোর ধর্মীয় নীতি আরোপ করছে, শিল্পী, কর্মী এবং নারীদের হুমকি দিচ্ছে এবং দেশটি যে ধর্মনিরপেক্ষ ভিত্তির উপর প্রতিষ্ঠিত ছিল তা ধ্বংস করছে। ইউনূসের প্রশাসন তাদের অন্য জায়গা করে দিচ্ছে বলে মনে হচ্ছে। সুবিধাজনক ভাবে হোক অথবা হিসাব নিকাশের বাইরে হোক, যেভাবেই হোক, বাংলাদেশে বহুত্ববাদের মূল্য এরই মধ্যে তার ঘাটতি অনুভূত হচ্ছে। তার এই মন্তব্য প্রতিবেদনকে কেন্দ্র করে আবার ডেভিড বার্গম্যান, যিনি শেখ হাসিনার সরকারের অন্যতম তুমুল সমালোচক ছিলেন আন্তর্জাতিক অঙ্গনে, তিনিও বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের গত 9 মাস ধরে বা তার বেশি সময় ধরে কেবল সেই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়নি, বরং শত শত, মানে শুধুমাত্র যাকে তাকে গ্রেপ্তার করা হচ্ছে ঢালাও হত্যা মামলা দিয়ে তা নয়, শত শত আওয়ামী লীগ সমর্থক এবং রাজনীতিবিদকেও গ্রেফতার করেছে যাদের হত্যাকাণ্ডে কোনো ভূমিকা ছিল না, যাদের অনেকেই 7 বা 8 মাস ধরে আটক রয়েছেন, যদিও তাদের অপরাধের সাথে জড়িত থাকার কোনো প্রমাণ নেই। ক্রিস ব্ল্যাকবার্ন কথাও বলছেন যে এরই মধ্যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, এই ধরনের মানবাধিকার সংগঠনগুলো এরই মধ্যে ডক্টর ইউনূস সরকারের মানবাধিকার বিষয়গুলোকে কেন্দ্র করে তুমুল সমালোচনা করেছে। এই অবস্থায় কিয়ার স্টারমার যদি ডক্টর ইউনূসের সঙ্গে মানে কোনো ধরনের সাক্ষাৎ করেন বা বৈঠকে বসেন, তাহলে অভ্যন্তরীণ রাজনীতিতেও ব্যাপক বিরূপ প্রভাব পড়বে। এখন আমরা জানি যুক্তরাজ্যে মানবাধিকার ইস্যুগুলোকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়, যদিও একথাও আমরা জানি যে এই মানবাধিকার বিষয়গুলোকে আবার তারা বিভিন্ন জায়গায় অস্ত্র হিসেবে ব্যবহার করে। সেই জায়গা থেকে কিয়ার স্টারমার সজ্ঞানেই তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের বিষয়টি এড়িয়ে গেছেন কিনা আমরা নিশ্চিত নই, তবে হলো যে না বা হচ্ছে না এটা মোটামুটি নিশ্চিত। এবং সরকারের পক্ষ থেকে কেন এই বিষয়গুলো আগে থেকে ঠিক করা হয় না, কবে বৈঠক হবে, কবে কি হবে, এবং আমরা দেখেছি প্রত্যেকটি সফরের আগে, বিদেশ সফরের আগে এরকম অনিশ্চয়তার মধ্যে দিয়ে তারা কথা বলে। এখন আসলেই অনিশ্চয়তা বলবো নাকি এগুলো আগ বাড়িয়ে বলা হয় মানুষের সামনে ডক্টর মোহাম্মদ ইউনূসের গুরুত্ব মানে বেশি করে বাড়িয়ে তুলে ধরতে গিয়ে নিজেরাই নিজেদের ফাঁদে পড়ে যান কিনা, এগুলো তো অনেক আলোচনা হচ্ছে। যদি কয়েকটা উদাহরণ দিই শেষে, আমি একটু শেষ করব। যেমন বিমস্টেক সম্মেলনে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হচ্ছে কিনা একেবারে শেষ মুহূর্তে যিনি বৈঠক হলো তার আগের রাতে জানা গেল, এবং সেটি করতে গিয়ে অনেক ধরনের চেষ্টা করতে হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। আচ্ছা, হলো তো, হওয়ার পরে কি হলো? এই যে শফিকুল আলম প্রেস সেক্রেটারি, প্রধান উপদেষ্টা, তিনি যে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ সম্মেলনে যে দাবিগুলো করলেন, নরেন্দ্র মোদী শেখ হাসিনা ইস্যুতে কি ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, তিনি তার বিরক্তি প্রকাশ করেছেন শেখ হাসিনাকে নিয়ে, শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়টি তিনি যথেষ্ট গুরুত্বের সঙ্গে নিচ্ছেন, এই বিষয়গুলোতে একেবারে ডাহা মিথ্যা। এবং তারপর ভারতের বিভিন্ন গণমাধ্যম সেখানটা কূটনৈতিক সূত্র বরাত দিয়ে নানান ধরনের রিপোর্ট করলো। চীন সফরে গেলেন, চীন সফরে গিয়ে বলা হলো যে $2.1 বিলিয়ন বাংলাদেশকে ঋণ দেওয়া হচ্ছে বিভিন্ন ইনভেস্টমেন্টের জায়গা থেকে। কোথায় সে ঋণ? তখনই বলেছিলাম এগুলো শুধুমাত্র প্রতিশ্রুতি, দেওয়া দরকার দেওয়া হয়েছে ভদ্রতা খাতিরে, তার একটা মাত্র আউটকামও তো আমরা দেখতে পাইনি এখনো পর্যন্ত। আমরা দেখলাম কাতার সফরে যাওয়া হলো, তখন বলা হলো যে এটি রাষ্ট্রীয় সফর। রাষ্ট্রীয় সফর হলে তার কোনো নমুনা তো আমরা দেখলাম না, সেই রাষ্ট্রের পক্ষ থেকে বিশেষ সম্মান, রাষ্ট্রীয় ভোজ কিংবা কাতারে আমিরের সঙ্গে বৈঠক, এটি কিভাবে রাষ্ট্রীয় সফর হয়?
বিমানবন্দরে তিনি যখন নামলেন, একটা লাল গালিচা, একটা কার্পেট বিছানো ছিল, সেটাকে বলা হলো লাল গালিচা সংবর্ধনা। এই ধরনের বালখিল্য কথাবার্তা বলে কাদের সম্মানহানি করা হচ্ছে? যুক্তরাজ্যের এই সফরকে কেন্দ্র করেও নানান বিষয়ে এরই মধ্যে অনেক বিতর্ক হয়েছে, সৃষ্টি হয়েছে, আপনারা জানেন। শেষমেশ কি হয়, কোন দিকে আমরা কি অর্জন করব, সেটা অনেক বড় প্রশ্ন। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 9 জুন তিনি লন্ডন সফরে যাচ্ছেন। মূল উদ্দেশ্য কিং চার্লস III হারমোনি অ্যাওয়ার্ড তিনি গ্রহণ করবেন। এই পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন। এর বাইরে ব্রিটেনের প্রধানমন্ত্রী বা রাজা চার্লসের সঙ্গে তার বৈঠক হবে, কিন্তু মূল উদ্দেশ্য তো কিং চার্লস III হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করা। বিস্ময়কর বিষয় হচ্ছে, অবাক করা তথ্য হচ্ছে, যেই প্রতিষ্ঠান এই পুরস্কার প্রদান করছে কিংস ফাউন্ডেশন, কিংস ফাউন্ডেশনের ওয়েবসাইটে 2025-এর জন্য এই পুরস্কারে ভূষিত বা পুরস্কার প্রাপ্তদের তালিকায় আমাদের প্রধান উপদেষ্টার নাম নেই। তার মানে তিনি এই পুরস্কার পাচ্ছেন না। তাহলে তিনি কেন যাচ্ছেন? কেন সরকার থেকে এই প্রচারণা চালানো হয়েছে? নিঃসন্দেহে এই পুরস্কারটি পেলে বা সরকার থেকে যেমন বলা হয়েছে যেটি অত্যন্ত গৌরবের, আমরা সেটি মনে করি অবশ্যই অত্যন্ত গৌরবের হতে পারে, কিন্তু পুরস্কার প্রাপ্তদের তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম নেই কেন? আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনারা যে কেউ ক্রস চেক করতে পারেন। কারা এই তালিকায় রয়েছেন তাদের নামও আমি খুব সংক্ষেপে বলবো, এবং সেখান থেকে আমাদের বুঝে নিতে কষ্ট হবে না যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম এই তালিকায় নেই। তার আগে একটু জানিয়ে রাখি যে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ডটি কি। 1990 সালে প্রিন্স অফ ওয়েলস প্রতিষ্ঠিত যুক্তরাজ্য ভিত্তিক যে দাতব্য প্রতিষ্ঠান কিংস ফাউন্ডেশন, তাদের পক্ষ থেকে এই পুরস্কারটি দেওয়া হয় বিশ্বব্যাপী টেকসই উন্নয়ন এবং মানবিক কাজে অনুকরণীয় কৃতিত্ব অর্জনকারী বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের মাঝে। যেমন 2024 সালে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন এই পুরস্কার গ্রহণ করেছিলেন। এরকম আরো অনেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি এই পুরস্কার গ্রহণ করেছেন। এবং সরকারের পক্ষ থেকেও যে প্রচারণা চালানো হয়েছে সে সম্পর্কে একটু বলি। যেমন গত জুনের 4 তারিখে 4 জুন রীতিমতো সংবাদ সম্মেলন করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রুহুল আমিন সিদ্দিকী যা বলছিলেন তার বক্তব্যটা একটু আপনাদেরকে বলি। তিনি বলছিলেন যে বিশ্বব্যাপী অবদানের একটি উল্লেখযোগ্য স্বীকৃতি স্বরূপ মানুষ এবং পরিবেশের মধ্যে শান্তি, স্থায়িত্ব এবং সম্প্রীতি জোরদারে অধ্যাপক ইউনূসকে রাজা তৃতীয় চার্লস 2025 সালে কিং চার্লস তৃতীয় হারমোনি পুরস্কারের জন্য মনোনীত করেছেন। আগামী 12 জুন লন্ডনের সেন্ট জেমস প্যালেসে ডক্টর ইউনূসকে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার দেওয়া হবে। একই সঙ্গে তিনি এই মন্তব্য করেছিলেন যে এটি কেবল প্রধান উপদেষ্টার ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের জন্য এক অসামান্য মর্যাদা ও গৌরবের অনন্য স্বীকৃতি। এই পুরস্কার বিশ্ব মঞ্চে বাংলাদেশের ভাবমূর্তিকে আরো দৃপ্ত উজ্জ্বল করবে। বেশ ভালো কথা, আমরাও তেমনটা মনে করি। কিন্তু বিপত্তিটা বাঁধিয়েছে তো ওয়েবসাইটে যে তালিকা কিংস ফাউন্ডেশনের, সেখানে যাদের নাম রয়েছে আমি একটু ছোট করে বলি। এই সব ব্যক্তি এবং প্রতিষ্ঠানের পাশে তাদের পরিচয় তুলে ধরা হয়েছে, যেগুলো পড়তে গেলে অনেক সময় লাগবে। আমি ছোট্ট করে শুধু তাদের নামগুলো বলছি। এমার্জিং ট্যালেন্ট, উদীয়মান প্রতিভার অধিকারী যারা, তাদের মধ্যে এই পুরস্কারটি এবার যারা পাচ্ছেন তার মধ্যে রয়েছেন এমিলি হার্স্ট, নেইল কানিংহাম,
রুয়াদ থমসন। ইয়ং এন্টারপ্রেনার তরুণ উদ্যোক্তা হিসেবে যারা পাচ্ছেন, বার্নাবি হর্ন, জ্যাকব মার্স, এমা রোজ অ্যালাইন, বেথ সামারভিলে। কিছু প্রতিষ্ঠানও পাচ্ছে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য, ইন্টারন্যাশনাল ইম্প্যাক্ট যারা ফেলেছেন বা প্রভাব বিস্তার করেছেন বৈশ্বিকভাবে। দ্য ফ্যাশন কাউন্সিল জার্মানি, দ্য আকোজি রেসিডেন্সি, দ্য কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অফ আর্কিটেক্টস। জনমত গঠনে যারা কাজ করেছে বা অ্যাডভোকেট অব দ্য ইয়ার এই ক্যাটাগরিতে যারা পাচ্ছেন তাদের মধ্যে রয়েছেন অ্যালেক্স লাক্সটন, টনি সিং, প্যাট্রিক হোল্ডেন। কমিউনিটি পার্টনারশিপ অব দ্য ইয়ার এই ক্যাটাগরিতে বেশ কিছু প্রতিষ্ঠান, মানে 3-4টি প্রতিষ্ঠান পাচ্ছে এইবার পুরস্কারটি। তাদের মধ্যে রয়েছে ভাইব্রেন্ট কমিউনিকেশন সার্ভিস, ভিসিএস, দ্য স্টিফেন লরেন্স ডে ফাউন্ডেশন, অশেন লিক প্রাইমারি স্কুল। কর্পোরেট অব দ্য ইয়ার এই ক্যাটাগরিতে যারা পাচ্ছেন তাদের মধ্যে রয়েছেন প্যাটাগনিয়া, পুক্কাটি, স্কটিশ পাওয়ার একটি রিনিউয়েবল এনার্জি কোম্পানি। টিচিং অ্যাওয়ার্ড এই ক্যাটাগরিতে পাচ্ছেন ক্লডিয়া প্যানারন্ডা, ফন্টেস, সামান্থা বাকলে এবং রবার্ট ফসেট। ইনোভেশন সর্বশেষ যে ক্যাটাগরি, ইনোভেশন ইন প্র্যাকটিস এই ক্যাটাগরিতে পাচ্ছেন পাকিস্তানের একজন নাগরিক নারী উদ্যোক্তা ইয়াসমিন লারি তার নাম, যিনি সামাজিক ন্যায় বিচার, জলবায়ু পরিবর্তনের বিশেষভাবে কাজ করছেন। আরো একটি গ্রুপ রয়েছে জলবায়ু পরিবর্তন মানে এই ক্যাটাগরিতেই, টিমোরাস ব্যাস্টিস, আম্মার জিমান। তো আমি মোটামুটি সবার নাম বলেছি বা পড়েছি, তাহলে আমাদের প্রধান উপদেষ্টার নাম কোথায়? বিভিন্ন গণমাধ্যমেও এমন খবরও এসেছে, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার গত 4 তারিখে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে তিনি এই পুরস্কারের জন্য মনোনীত হওয়ার জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন এবং অন্যান্য অনেক বিষয়ে কথা হয়েছে। যেমন আমি ইত্তেফাকের একটি নিউজ পড়ি ছোট করে, যে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তিনি সাক্ষাৎকালে হাই কমিশনার কুক সম্মানজনক কিং চার্লস হারমোনি পুরস্কার প্রাপ্তির জন্য অধ্যাপক ইউনূসকে অভিনন্দন জানান। এবং এই নিউজে বলা হয়েছে যে দ্বিপাক্ষিক নানান ধরনের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, যেমন বাণিজ্য, বিনিয়োগ, বিমান চলাচল সংক্রান্ত সহযোগিতা, অভিবাসন এবং রোহিঙ্গা ইস্যুতে বা অন্তর্বর্তী সরকারের সম্পদ পুনরুদ্ধারের প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়েছে। আচ্ছা, এই নিউজটা সব জায়গায় একই রকম এসেছে। আমি ইত্তেফাক থেকে পড়লাম, অন্যান্য যে গণমাধ্যম রয়েছে, আমাদের পত্রিকা রয়েছে, সব জায়গায় একই ধরনের নিউজ, অর্থাৎ এইটি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো। আমার একটু খটকা লাগলো, আমি ব্রিটিশ এম্বাসির ফেসবুক পেজে গেলাম। 4 তারিখেই ব্রিটিশ এম্বাসির ফেসবুক পেজে, আপনারা নিশ্চয় দেখছেন, আমি স্ক্রিনশট দেখাচ্ছি, সেখানে লেখা রয়েছে যে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক met with Honorable Chief Advisor Professor Mohammad Yunus 2 days ahead of his UK visit. They discussed the breadth of the partnership, including trade and investment and deepening cooperation on climate action and the Rohingya response. এর মধ্যে কোথাও সারা কুক যে এই পুরস্কারের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন এই কথাটি লেখা নেই। তাহলে প্রশ্ন হচ্ছে যে এত বড় একটি বিষয়ে যা নয় তা দাবি করা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই পুরস্কারটি গ্রহণ করতে তিনি লন্ডন যাচ্ছেন, কি হতে পারে? এটি আসলেই বিস্ময়কর, আমার কাছে আসলেই বিস্ময়কর। বিষয়টি কি এমন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে প্রতিষ্ঠানগুলো এইবার কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছে তার কোনো একটি সদস্য, তার কোনো একটি উপদেষ্টা পদে রয়েছেন, তার কোনো একটি মানে এই কমিটিগুলোর যে কোনো একটি জায়গায় রয়েছেন এবং তাদের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস পুরস্কারটি গ্রহণ করছেন, বিষয়টি কি এরকম হতে পারে? অস্বাভাবিক কিছু নয়। যদি তাই হয়ে থাকে তাহলে পুরস্কার তো তিনি পাচ্ছেন না। তিনি যদি নাই পেয়ে থাকেন তাহলে মানে পুরস্কার তো ওই সংগঠন বা ওই প্রতিষ্ঠানটি পাচ্ছে।
সেটি তো বাংলাদেশের পক্ষ থেকে আমাদের মানে গৌরব জানানোর কিছু নেই, বা ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যক্তিগতভাবে পাচ্ছেন না, বা দেশের জন্য তিনি এই পুরস্কারটি বয়ে নিয়ে আসছেন না। কেন এই ধরনের প্রচারণ? এবং তবে এটি তো আমরা জানি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিভিন্ন সফরকে, এই 10 মাসের 10টি সফর তার হয়ে গেছে। বিভিন্ন সফরের মধ্যে যেগুলো রাষ্ট্রীয় সফর নয় সেগুলো রাষ্ট্রীয় সফর বলে চালিয়ে দেওয়া হয়েছে তার প্রেস উইং থেকে। বিভিন্ন বৈঠকে যে কথাবার্তা হয়েছে যা নয় তাই প্রচার করা হয়েছে তার প্রেস সচিবের পক্ষ থেকে বা প্রেস উইং এর পক্ষ থেকে। কেন এগুলো প্রয়োজন? কোনো প্রয়োজন নেই। এগুলো করতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছোট করা হয়েছে। এবং এইবারে যদি এটি হয়ে থাকে, আমি জানি না, আমি এখনো নিশ্চিত নই যে বিষয়টি আসলে কি, কিন্তু তালিকায় তো নাম নেই। তিনি যে ক্যাটাগরিতে পুরস্কার পেয়ে থাকেন না কেন, যদি সত্যি সত্যি পেয়ে থাকেন তার নাম কিন্তু থাকবে, কেন তার নাম নেই? আমি চাই আমার বিশ্লেষণটি ভুল হোক, আমি চাই আমার ধারণাটি ভুল হোক। আমি ছোট হতে পারলেও ডক্টর মোহাম্মদ ইউনূস যেন ছোট না হন। আর যদি তাই হয়ে থাকে তবে নিঃসন্দেহে বিষয়টি আমাদের জন্য যথেষ্ট বিব্রতকর, যথেষ্ট অবমাননাকর। যা নয় তাই প্রচার করা হচ্ছে। এবং আপনারা জানেন যে এরই মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে সফর উপলক্ষে আগামী 12ই জুন সেখানকার বাঙালি কমিউনিটির সঙ্গে যে মত বিনিময় এবং নাগরিক সংবর্ধনা আয়োজন করা হয়েছিল, একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, সেটি বাতিল করা হয়েছে। বাতিল করা হয়েছে এই কারণে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে অনুষ্ঠানটি হবে তার দায়িত্ব নিজেই নাকি দিয়েছেন সেখানে অবস্থানরত বাংলাদেশি শাহগীর বক্ত ফারুক। শাহগীর বক্ত ফারুক যখন সবকিছু অ্যারেঞ্জ করলেন, যে ভেন্যু তিনি নির্বাচন করলেন, সেই কমিউনিটি হল বা মিলনায়তনের পক্ষ থেকে নাকি বুকিংটি ক্যান্সেল করা হয়েছে। কারণ হিসেবে দেখানো হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নিরাপত্তা ঝুঁকি রয়েছে। আবার এই যে শাহগীর বক্ত ফারুক, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের খুবই ঘনিষ্ঠ লোক, খুব ঘনিষ্ঠ ব্যক্তি না হলে তো তার উপরে দায়িত্ব দিতেন না, নিজেই নাকি তাকে দায়িত্ব দিয়েছেন যে এটা তুমি করো। এই শাহগীর বক্ত ফারুক আবার আওয়ামী পরিবারের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। তার বাড়ি সুনামগঞ্জে, আরো অনেক পরিচয় রয়েছে, সেগুলো আমি নাই বললাম, কিন্তু ক্যান্সেল করা হয়েছে। মানে তার এই সফরকে কেন্দ্র করে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ব্রিটেন সফরটি বেশ তুলকালাম কাণ্ড ঘটিয়েছে এরই মধ্যে, যা যা খবর আমরা পাচ্ছি। আমি আবারও বলি, আমি কিংস ফাউন্ডেশনের ওয়েবসাইট থেকে যেই তালিকা পেয়েছি, আপনারা নিজেরাই ক্রস চেক করে দেখতে পারেন, তার কোথাও কোনো নাম ডক্টর মোহাম্মদ ইউনূসের নেই। যদি বিশেষ ক্যাটাগরিতেও তিনি এই পুরস্কারটি পেয়ে থাকেন তাতেও তো তার নামটা অন্তর্ভুক্ত হওয়ার কথা, কিন্তু নেই। আর যদি সত্যি সত্যি তিনি এই পুরস্কার না পান তাহলে এই ঢাকঢোল পেরানোর কি অর্থ থাকতে পারে আমরা অনুমান করতে পারি, কিন্তু আমাদের জন্য তা নিঃসন্দেহে অপমানজনক। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।